1920-র 5ই জুন কয়েকটা সংক্ষিপ্ত কিন্তু প্রচণ্ড লড়াইয়ের শেষে জেনারেল বুদিয়ানির 1 নম্বর ঘোড়সওয়ার বাহিনী তৃতীয় আর চতুর্থ পুলিশ বাহিনীর মাঝখান দিয়ে শত্রুব্যূহ ভেদ করে বেরিয়ে গেল। তাদের এগিয়ে যাবার পথে বাধা দেবার জন্য পুলিশ জেনারেল সাউইকির অধীনে যে ঘোড়সওয়ার দলটি মোতায়েন ছিল সেটাকে ধ্বংস করে দিয়ে বন্যার মতো এগিয়ে চলল রিউঝিনির দিকে। পুলিশ সামরিক নেতারা তাড়াতাড়ি করে একটা প্রতি আক্রমণ দল গড়ে তুলে সেটাকে খাড়া করে দিল ব্যূহ যেখানে ভেঙে গিয়েছিল সেইখানে। পগ্রেবিশ স্টেশন থেকে লড়াইয়ের জায়গাটায় 5টা ট্যাঙ্ক তাড়াতাড়ি এনে ফেলা হলো, কিন্তু পুলিশরা যেখান থেকে আক্রমণ চালাবে বলে স্থির করেছিল বুদিয়ানি বাহিনী সেই জারুদনিৎসির পাশ কাটিয়ে পুলিশদের পেছনের ঘাঁটিতে পৌঁছে গেল। পুলিশদের এই পেছনের ঘাঁটির দিকে কাজাতিন হচ্ছে সবচেয়ে সামরিক গুরুত্বপূর্ণ জায়গা। 1 নম্বর ঘোড়সওয়ার বাহিনী সেই দিকেই এগোবে বলে পুলিশ নেতৃত্ব ধরে নিয়েছিল। পেছন দিক থেকে তাদের উপর হামলা চালাবার হুকুম দিয়ে পুলিশ জেনারেল কর্নিকির ঘোড়সওয়ার সেনাদলকে পাঠানো হলো বুদিয়ানি বাহিনীকে আক্রমণ করার জন্য। এর ফলে কিন্তু পুলিশদের অবস্থাটার বিশেষ উন্নতি ঘটল না। তারা অবশ্য ভাঙা ব্যূহটা জুড়ে দিয়ে বুদিয়ানি বাহিনীকে দুভাগে বিচ্ছিন্ন করে দিতে সমর্থ হলো, কিন্তু আবার নিজেদের সৈন্য সারির পেছনে শক্তিশালী একটা শত্রু ঘোড়সওয়ার বাহিনীর উপস্থিতির ফলে তাদের পেছনের ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাবার ভয় থাকল। বুদিয়ানির ঘোড়সওয়ার বাহিনী সেখান থেকে কিয়েভে পুলিশ ফৌজের আরেক অংশের উপর হঠাৎ আক্রমণ চালাতে পারে এই সম্ভাবনার ফলে পুলিশ ফৌজের অবস্থাটা খুবই অনিশ্চিত। এগিয়ে যাবার পথে লাল ফৌজের ঘোড়সওয়ার দলগুলি পুলিশদের পালাবার পথে বাধা সৃষ্টি করবার জন্য ছোট ছোট রেল সাঁকোগুলো উড়িয়ে দিয়ে আর রেল লাইন উপড়ে ফেলতে ফেলতে এগিয়ে চলল। পুলিশদের সামরিক দপ্তর যে জিতমিরে, আসলে গোটা পুলিশ যুদ্ধফ্রন্টের সদর দপ্তরটাই সেখানে, এ খবরটা পুলিশ যুদ্ধবন্দীদের কাছ থেকে জানতে পেরে 1 নম্বর ঘোড়সওয়ার বাহিনীর কমান্ডার জিতমির আর বেরদিসেভ দুটো জায়গায় দখল করবে বলে ঠিক করলো। এই দুটোই গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন আর শাসন কেন্দ্র। 7ই জুনের ভোরে 4 নম্বর ঘোড়সওয়ার বাহিনী পুরো বেগে এগিয়ে চলল জিতমিরের দিকে। পাভেল কোরচাগিন ঘোড়ায় চেপে চলেছে এদেরই একটা সৈন্য দলের সঙ্গে তাদের ডান দিকের রক্ষী হিসেবে। মৃত অ্যাকোর্ডিয়ান বাজরাদার কুলিয়াপকার জায়গায় তাকে নেওয়া হয়েছে। সৈন্যদের সমবেত অনুরোধে তাকে এই দলটায় ঢুকিয়ে নেওয়া হয়েছে। এমন চমৎকার একজন অ্যাকোর্ডিয়ান বাজিয়েকে তারা হাতছাড়া করতে চায়নি। মুখে ফেনা ওঠা ঘোড়াগুলিকে না থামিয়ে তারা জিতমিরে ঢুকে পড়ল ফালের আকারে ছড়িয়ে। সূর্যের আলোয় তাদের খোলা তরোয়ালগুলো ঝিকমিক করছে। খুরের শব্দে মাটি কেঁপে উঠছে। সশব্দ নিঃশ্বাস ফেলছে ঘোড়াগুলো। রেকাবে পা রেখে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে মানুষগুলো। পায়ের নিচে দ্রুত মাটি সরে যাচ্ছে। বাগান আর ময়দানে সাজানো মস্ত শহরটা ফৌজি দলটার দিকে সামনে ক্রমশ এগিয়ে আসছে। ঘোড়সওয়ার বাহিনী বন্যার স্রোতের মতো বাগানগুলোর পাশ দিয়ে এসে পড়ল শহরের কেন্দ্রে। মৃত্যুর মতো দূরপণেও একটা ভয়ঙ্কর যুদ্ধের ধ্বনিতে ভরে উঠল আকাশ বাতাস। কিন্তু এই হঠাৎ আক্রমণে পুলিশেরা এতটাই হতচকিত হয়ে পড়ল যে তারা বিশেষ কিছু প্রতিরোধ দিয়ে উঠতে পারল না। স্থানীয় রক্ষী সেনাদল একেবারে গুঁড়িয়ে গেল। পাভেল কোরচাগিন তার ঘোড়াটার কাঁধের উপর দিয়ে নিচু হয়ে ঝুঁকে বেগে ঘোড়া হাঁকিয়ে চলেছে। তার পাশে ছুটে চলেছে তোপতালো আর একটা কালো সরু পাওয়ালা ঘোড়ায় চেপে। এই দুঃসাহসী ঘোড়সওয়ারটি একসময় তলোয়ারের অভ্রান্ত লক্ষ্যে একটি আঘাতেই একজন পুলিশ সৈন্যের মাথা উড়িয়ে দিল। লোকটা তার কাঁধে বন্দুক তুলে নেবারও সময় পেল না। পাভেল দেখল দৃশ্যটা। রাস্তা দিয়ে ছুটে চলেছে তাদের ঘোড়াগুলো। লোহার নাল লাগানো খুরের শব্দ উঠছে পাথরের বুকে। তারপরে একটা মোড়ের মাথায় তারা একেবারে মুখোমুখি একটা মেশিন গানের সামনে এসে পড়ল। ঠিক রাস্তার মাঝখানে বসানো রয়েছে মেশিন গানটি। নীল রঙের উর্দি পরা, চৌকোনো টুপি মাথায়, 3 জন পুলিশ তার উপর ঝুঁকে রয়েছে। চতুর্থ একজন লোকও রয়েছে, তার কোটের গলার বেড়ে সোনার কারুকার্য। সে পাভেল আর তোপতালোর দিকে তার মোজার পিস্তলটা বাগিয়ে ধরল। তোপতালো বা পাভেল কেউই তাদের ঘোড়ার গতিবেগ রুখতে না পেরে এসে পড়ল মেশিন গানের ওপর একেবারে মৃত্যুর গহ্বরের মধ্যে। অফিসারটি পিস্তলের গুলি ছুড়ল পাভেলকে লক্ষ্য করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। পাভেলের গাল ঘেঁষে গুলিটা সাঁ করে বেরিয়ে গেল। পর মুহূর্তেই অফিসারটির মাথা ঠুকে গেল পাথর বাঁধানো রাস্তার উপর। ঘোড়াটার গতিবেগের ধাক্কায় সে চিৎপাত হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে
মেশিন গানটা বর্বর আর উন্মত্তভাবে দ্রুত ক্রমান্বয়ে গর্জে উঠল, আর ডজন খানেক জ্বলন্ত শীষের বোলতার কামড় মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল তোপ্তালো আর তার কালো ঘোড়াটা। পাভেলের ঘোড়াটা পেছনের পায়ে ভর করে খাড়া দাঁড়িয়ে উঠে একটা আতঙ্কের হাঁক ছেড়ে ওই দুজনের প্রাণহীন দেহের উপর দিয়ে একটা লাফ মেরে এসে পড়ল মেশিন গানের কাছে লোকগুলির ওপরে। পাভেলের তরোয়ালটা শূন্যে একটা ঝিলিক তুলে বেঁকে নেমে এসে একটা নীল রঙের চৌকোনো টুপির মধ্যে কেটে বসে গেল। আরেকবার উপরে উঠে এলো তলোয়ারটা, আরেকটা মাথার উপর নেমে আসার জন্য তৈরি হয়ে, কিন্তু আতঙ্কগ্রস্ত ঘোড়াটা লাফিয়ে পড়ল এক পাশে। ততক্ষণে পুরো বাহিনীটা বন্যায় ফুঁসে ওঠা পাহাড়ের নদীর মতো রাস্তার এই পারে নেমে এসেছে। অসংখ্য তলোয়ারের ফলা ঝিকে উঠছে শূন্যে। জেলখানার লম্বা সরু সরু বারান্দাগুলোয় কোলাহলের প্রতিধ্বনি। যন্ত্রণাবৃদ্ধ শীর্ণ মুখ মেয়ে পুরুষের গাদাগাদি ছোট ছোট জেল কুঠুরিগুলোয় দারুণ একটা চাঞ্চল্য। শহরে যে লড়াই চলেছে তা তারা জানে। তার মানে যে মুক্তি এবং শহরের বুকে নেমে আসা এই আক্রমণকারীরা যে তাদেরই লোক, এ কথা যেন বিশ্বাসই হতে চায় না। জেলের আঙিনাটায় গুলি চলছে, লোকজন ছোটাছুটি করছে রাস্তা বেয়ে, আর তারপরেই সেই চির আকাঙ্ক্ষিত, অতি প্রিয় আর সুতীক্ষ্ণ ঘোষণাটি শোনা গেল, কমরেডরা সব, তোমরা মুক্ত। পাভেল ছুটে গেল একটা তালাবন্ধ দরজার কাছে। দরজাটার গায়ে ছোট্ট একটা জানলার মুখে অনেক জোড়া চোখ আটকে আছে। ভীষণ জোরে তালাটার ওপরে পাভেল তার রাইফেলের কুঁদোটা দিয়ে বারবার আঘাত করতে লাগলো। পাভেলকে এক পাশে ঠেলে সরিয়ে দিয়ে মিরনভ তার পকেট থেকে একটা হাত বোমা বের করে বলল, দাঁড়াও, একটা বোমা ফাটিয়ে ভাঙি ওটাকে। তাদের পল্টনের কমান্ডার সিগারচেঙ্কো তার হাত থেকে বোমাটা ছিনিয়ে নিল। থামো থামো, আহাম্মক থাকার, পাগল নাকি? এক্ষুনি চাবি নিয়ে এসে পড়বে, ভাঙতে না পারলে চাবির জন্য অপেক্ষা করতে হবে। জেলখানার প্রহরীদের ততক্ষণে বারান্দা থেকে নিয়ে আসা হচ্ছে রিভলভার উঁচিয়ে ধরে। তারপর জেলখানার খোলা জায়গাগুলো ভরে উঠল ছেঁড়া পোশাক পরা, নোংরা, আনন্দে উন্মত্ত মেয়ে পুরুষের ভিড়ে। জেল কুঠুরিটার দরজা সম্পূর্ণ খুলে ধরে পাভেল ছুটে ভিতরে ঢুকলো। কমরেড, মুক্ত তোমরা, আমরা বুদিয়ানির লোক, আমাদের ফৌজ শহর দখল করে নিয়েছে। একটি মেয়ে জল ভরা চোখে পাভেলের কাছে ছুটে এসে দুই হাতে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, যেন সে তার কোনো প্রিয় আত্মীয়কে পেয়েছে। সাদা কর্তা পুলিশরা এই পাথুরে আধার কুঠিরগুলোয় পুড়ে দিয়েছিল 5071 জন বলশেভিককে আর 2000 লাল ফৌজের রাজনৈতিক কর্মীকে। এরা সবাই গুলিতে কিংবা ফাঁসিতে মরবার অপেক্ষায় ছিল। এদের উদ্ধার করতে পারাটা এই সৈন্যদলের যোদ্ধাদের কাছে সবচেয়ে বড় কৃতিত্ব। যুদ্ধ জয়ের চেয়েও এটা ঢের বড় পুরস্কার। 7000 বিপ্লবীর চোখে রাত্রির সূচিভেদ্য অন্ধকার ফুটে উঠল জুন মাসের উষ্ণ দিনের সূর্যের উজ্জ্বলতা নিয়ে। একজন বন্দী আনন্দের উচ্ছ্বাসে ছুটে এলো পাভেলের কাছে। তার গায়ের চামড়াটা শুকনো লেবুর রঙের মতো বিবর্ণ। লোকটা স্যামুয়েল লেখের, শেপেতোভকার সেই ছাপাখানার একজন কম্পোজিটর। স্যামুয়েলের মুখে তার নিজের শহরের সেই নিদারুণ রক্তাক্ত ঘটনার বিবরণ শুনতে শুনতে পাভেলের মুখ কালো হয়ে উঠল। প্রত্যেকটা কথা যেন হৃৎপিণ্ডের মধ্যে আগুনে গলানো ধাতুর মতো কুড়ে কুড়ে দিচ্ছে। রাত্রিবেলায় এসে ওরা আমাদের গ্রেপ্তার করলো, আমাদের সবাইকে একসঙ্গে। নিশ্চয়ই কোনো হারামজাদা সামরিক সেপাইয়ের কাছে আমাদের লুকোবার জায়গাটা ফাঁস করে দিয়ে এসেছিল। একবার আমাদের হাতের মুঠোয় পাবার পরে আর ওদের দয়ামায়া ছিল না। সাংঘাতিক মারধর করলো আমাদের। আমার তো তবুও অন্যদের চেয়ে কম কষ্ট হয়েছে, কারণ গোটা কত ঘুষি খেয়েই আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। কিন্তু অন্যরা আমার চেয়ে শক্ত সমর্থ ছিল। গোপন করার কিছুই ছিল না আমাদের। ওরা আমাদের সব খবর আমাদের চেয়েও ভালো জানতো। আমরা যা যা বন্দোবস্ত করেছিলাম তার সবই ওদের জানা। আমাদের মধ্যে থেকেই কোনো বিশ্বাসঘাতকের এই কাজ, সুতরাং এতে আর বিস্ময়ের কি আছে? সেসব কথা দিনের বেলায় বলে ওঠা যায় না পাভেল। যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেককেই তুমি জানো। ভালিয়া ব্রুজাক আর রোজা গ্রিটসম্যান, চমৎকার মেয়ে, সবে 17 বছরে পা দিয়েছে। কি সুন্দর বিশ্বাসে ভরা ওর চোখ দুটি ছিল পাভেল। তারপর সাশা বুনশাফট, তুমি তো চেনো তাকে, আমাদের কম্পোজিটরদের মধ্যে একজন, আমুদের ছেলেটা, সবসময় প্রেস মালিককে ব্যঙ্গ করে ছবি আঁকত। তাকে আর দুজন উঁচু স্কুলের ছাত্র নাভাসেলস্কি আর তুজিৎসুকে গ্রেপ্তার করেছিল। এদেরও খুব সম্ভব চেনো তুমি। অন্যরাও সবাই স্থানীয় কিংবা জেলা সদরের লোক। সব শুদ্ধ 29 জন লোককে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে 6 জন মেয়ে। প্রত্যেকের ওপরেই বর্বর অত্যাচার করা হয়।
প্রথম দিনেই ভালিয়া আর রোজাকে ধর্ষণ করা হলো। জানোয়ারগুলো যত রকম পারে বেচারীদের ওপর অত্যাচার চালায়, তারপরে মুমূর্ষু অবস্থায় ওদের জেল কুঠুরিতে টেনে হিঁচড়ে এনে ফেলে দিয়ে যায়। ঘটনাটার পরেই রোজা আপন মনে বকতে শুরু করে, আর দিন কয়েকের মধ্যে তার পুরো মাথা খারাপ হয়ে যায়। ওর পাগলামিটাকে ওরা বিশ্বাস করলো না, বলল ওটা রোজার ভান মাত্র। আর প্রতিবার ওকে জেরা করার সময় নির্মমভাবে মার দিত ওকে। রোজাকে শেষ পর্যন্ত ওরা যখন গুলি করে মারলো, তখন কি সাংঘাতিক চেহারা হয়েছিল তার। মুখখানা কালো হয়ে গিয়েছিল আঁচড় আর মারের দাগে। উন্মত্ত চোখ দুটিতে তাকে দেখাতো বুড়ির মতো। ভালিয়া বুঝাক শেষ অব্দি চমৎকার বীরত্ব দেখিয়েছে। ওরা সবাই সত্যিকারের সংগ্রামী সৈনিকের মতো প্রাণ দিয়েছে। জানি না কোথা থেকে ওরা এত সহ্য করার শক্তি পেয়েছিল। ওদের মৃত্যুর ঘটনাটা কি করে বর্ণনা করব পাভেল, বড় বীভৎস সেই মৃত্যু। ভালিয়া সবচেয়ে বিপজ্জনক ধরনের কাজ করছিল। পুলিশ সদর দপ্তরের বেতার অপারেটরদের সঙ্গে ভালিয়াই যোগাযোগ রাখত, আর জেলা সদরে আমাদের লোকেদের খবরাখবর দিত। তাছাড়া ওরা ওর বাড়ি তল্লাশি করে দুটো হাত বোমা আর একটা পিস্তল পেয়েছিল। হাত বোমা দুটো ওকে দিয়েছিল একজন উস্কানিদাতা দালাল। সবকিছুই এমনভাবে সাজানো হয়েছিল যাতে সদর দপ্তর উড়িয়ে দিতে চেয়েছিল বলে ওদের অভিযুক্ত করা যায়। শেষের সেই দিনগুলোর কথা বলতে গিয়ে আমার ভয়ানক যন্ত্রণা হচ্ছে পাভেল। তুমি পীড়াপিড়ি করছো বলেই বলছি। সামরিক আদালতে ভালিয়াকে এবং আর দুজনকে ফাঁসি দেবার আর বাকি সবাইকে গুলি করে মারার হুকুম হলো। পুলিশ সৈন্যদের মধ্যে যারা আমাদের পক্ষে গোপনে কাজ করত, তাদের বিচার দুদিন আগে হয়ে গিয়েছিল। কর্পোরাল স্নেগুরকো, অল্প বয়সী একজন বেতার অপারেটর, যুদ্ধের আগে লর্ডসে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত, তাকে বিশ্বাসঘাতকতা আর সৈন্যদের মধ্যে কমিউনিস্ট প্রচার চালানোর অভিযোগে গুলি করে মারবার হুকুম হলো। সে আপিল করেনি। হুকুম হবার 24 ঘন্টা পরেই গুলিতে মারা পড়ল। তার বিচারের সময় ভালিয়াকে সাক্ষী দেবার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সে আমাদের বলেছিল স্নেগুরকো কমিউনিস্ট প্রচার চালানোর অভিযোগটা স্বীকার করে নিয়েছিল, কিন্তু দেশের প্রতি বেইমানি করেছে এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছিল। বলেছিল পুলিশ সোভিয়েত সাম্রাজ্যবাদী প্রজাতন্ত্রই আমার স্বদেশ। হ্যাঁ, আমি পোল্যান্ড কমিউনিস্ট পার্টির সভ্য। আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাকে সৈন্যদলভুক্ত করা হয়েছে, এবং সৈন্যদলে গিয়ে ঢোকার পর আমার মতো অন্যান্য যারা লড়াই করবার জন্য যুদ্ধ সীমান্তে চালান হয়ে এসেছে, তাদের চোখ খুলে দেবার জন্য আমি আমার পক্ষে যা করা সম্ভব তাই করেছি। এর জন্য তোমরা আমাকে ফাঁসি দিতে পারো, কিন্তু দেশদ্রোহী হিসেবে নয়। দেশদ্রোহী আমি কিছুতেই নই, কখনো হবও না। তোমার স্বদেশ আর আমার স্বদেশ এক নয়। তোমাদের দেশ ধনীদের, আমার দেশ চাষি মজুরদের মাতৃভূমি, এবং আমার সেই স্বদেশে, যে স্বদেশ একদিন প্রতিষ্ঠিত হবেই বলে আমার সুদৃঢ় বিশ্বাস, সেই স্বদেশে আমাকে কেউ কোনোদিন বিশ্বাসঘাতক বলবে না। বিচারের শেষে আমাদের সবাইকে একসঙ্গে রাখা হয়েছিল। মারবার আগে আমাদের জেলে বদলি করে দেওয়া হলো। রাত্রিবেলায় ওরা হাসপাতালের পাশে জেলখানার সামনের দিকটায় ফাঁসির মঞ্চ তৈরি করলো। গুলি করে মারবার জন্য বনের ওধারে রাস্তার কাছাকাছি একটা বড় খানা মতো জায়গা বেছে নিল। আমাদের সবাইকে একসঙ্গে গোড় দেবার জন্য একটা বড় কবর খোঁড়া হলো। মৃত্যুদণ্ডের খবরটা সারা শহরে বিজ্ঞপ্তি লটকে জানিয়ে দেওয়া হয়েছিল, যাতে সবাই জানতে পারে। জনসাধারণকে ভয় পাইয়ে দেবার জন্যই পুলিশরা প্রকাশ্যভাবে আমাদের মারবার ব্যবস্থা করেছিল। সকাল থেকেই তারা সেই জায়গাটায় শহরের লোকদের হাঁকিয়ে নিয়ে আসতে শুরু করে দিয়েছে। কেউ কেউ এসেছে কৌতূহলের বশে। যদিও দৃশ্যটা বড় সাংঘাতিক, কিছুক্ষণের মধ্যেই জেলখানার দেওয়ালের বাইরে জমে উঠেছে একটা বিরাট ভিড়। আমাদের কুঠুরির মধ্যে তাদের গুঞ্জনের শব্দ শুনতে পাচ্ছি। জনতার পেছনে রাস্তার ওপরে ওরা মেশিন গান খাড়া রেখেছে। সমস্ত জায়গা থেকে ঘোড়সওয়ার শান্তি আর সাধারণ সেপাইদের এনে মোতায়েন করেছে। গোটা একটা ফৌজি দলকে লাগিয়েছে রাস্তাগুলো আর আশপাশের ক্ষেত বাগানগুলো ঘিরে রাখবার জন্য। যাদের ফাঁসি হবে তাদের জন্য মঞ্চটার পাশে একটা গর্ত খুঁড়ে রাখা হয়েছে। নিঃশব্দে আমরা শেষ মুহূর্তের অপেক্ষায় আছি। মাঝে মাঝে এক আধটা কথা বলছি নিজেদের মধ্যে। পরস্পরকে যা বলার ছিল সবই আমাদের আগের রাত্রে বলা হয়ে গেছে, বিদায়ও নিয়ে রেখেছি। শুধু কুঠুরিটার এক কোণে বসে রোজা আপন মনে ফিসফিসিয়ে কথা বলছে। ভালিয়া এতদিন ধরে নিদারুণ মারধর আর অত্যাচার সয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। নড়াচড়া করতে পারছে না বলে চুপ করে বসে আছে বেশিরভাগ সময়। স্থানীয় দুজন কমিউনিস্ট মেয়ে, এরা দুই বোন, পরস্পরকে জড়িয়ে ধরে শেষ বিদায় নেবার সময় চোখের জল আর সামলাতে পারছে না। গ্রামের এক জোয়ান তরুণ স্তেপানভ, ওকে গ্রেপ্তার করতে গিয়ে
দুজন সামরিক পুলিশ ঘায়েল হয়েছিল ওর হাতে। সে এগিয়ে এসে বন্ধুজনকে বলল, কান্না নয় কমরেড, এখানে কাঁদলেও বাইরে বেরিয়ে ওখানে যেন কেঁদো না। এই হারামজাদা জানোয়ারগুলোকে হাসাহাসি করবার সুযোগ ওখানে যেন আমরা না দিই। যতই চোখের জল ফেলা যাক না কেন, ওরা কোনো রকম দয়া দেখাবে না। মরতেই হবে আমাদের, সুতরাং বীরের মতোই মরি না কেন। মাথা নিচু করব না আমরা। মনে রেখো কমরেড, আমরা মাথা উঁচু করে মরব। তারপর ওরা আমাদের নিতে এলো। সকলের আগে সোয়ারকোস্কি, পুলিশ গোয়েন্দা বাহিনীর কর্তা, পাগলা কুত্তার মতো নিষ্ঠুর, স্ত্রীলোকের উপর অত্যাচার করে ওর মতো সুখ বোধহয় আর কেউ পায় না। নিজে যখন ধর্ষণ করে না, তখনও সে তার সৈন্যদের ধর্ষণ করা দেখে মজা উপভোগ করে। দুই সারি পাহারাওয়ালার মাঝখান দিয়ে আমাদের হাঁটিয়ে নিয়ে আসা হলো রাস্তার ওপারে ফাঁসি মঞ্চটার কাছে। এই সামরিক পাহারাওয়ালাদের কাঁধের ওপর হলদে রঙের কাপড়ের পট্টি দেখে আমরা ওদের নাম দিয়েছিলাম ক্যানারি পাখি। খোলা তলোয়ার হাতে ক্যানারিরা দাঁড়িয়েছিল। রাইফেলের গুঁতোয় ঠেলে ওরা আমাদের জেল আঙিনাটা পার করে এনে ফাঁসি মঞ্চের দিকে মুখ করে আমাদের দাঁড় করিয়ে দিল, যাতে নিজের পালা আসার আগে আমরা আমাদের কমরেডদের মরাটা দেখতে পাই। মোটা গুঁড়িতে তৈরি উঁচু মঞ্চ, মাথার উপরে আরকাট্টা থেকে ফাঁস লাগানো তিনটে ভারী দড়ি ঝুলছে। প্রত্যেকটা ফাঁসের নিচে সিঁড়িওয়ালা এক একটা মঞ্চ কাঠের চৌকস দিয়ে ঠেকা দেওয়া, যাতে সেটাকে পায়ের গুঁতোয় ঠেলে সরিয়ে নেওয়া যায়। উত্তাল জনসমুদ্র থেকে একটা ক্ষীণ গুঞ্জন উঠেছে। প্রত্যেকের চোখ আমাদের উপর আটকে গেছে যেন। আমাদের কিছু লোককে ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছিলাম। কিছু দূরে একটা উঁচু বারান্দায় একদল পুলিশ ভদ্রলোক আর অফিসার পকেট দূরবীন নিয়ে দাঁড়িয়ে আছে। বলশেবিকদের ফাঁসি দেখতে এসেছে এরা। রাত্রে বরফ পড়েছিল, নরম ঠেকলো পায়ের নিচে। বনটা সাদা হয়ে আছে, পেঁজা তুলোর মতো ঘন তুষারে ঢাকা পড়েছে গাছগুলো। তুষারের পাঁচ পাক খেয়ে খেয়ে ধীরে ধীরে পড়ছে আমাদের উত্তপ্ত মুখের ওপর। ফাঁসি মঞ্চের সিঁড়িগুলো বরফের গালিচায় ঢেকে গেছে। আমাদের গায়ে পোশাক সামান্যই, কিন্তু কেউই ঠান্ডা বোধ করছি না। এমনকি স্তেপানভ লক্ষ্যই করেনি যে সে খালি মোজা পায়ে বেরিয়ে এসেছে। ফাঁসি মঞ্চের পাশে দাঁড়িয়ে আছে সামরিক ফৌজদার উকিল আর অন্যান্য কর্তা ব্যক্তিরা। শেষ পর্যন্ত ভালিয়াকে আর অন্য যে দুজন কমরেডকে ফাঁসি দেওয়া হবে তাদের বের করে আনা হলো জেলখানা থেকে। ওরা তিনজনেই হাত ধরাধরি করে আসছে। ভালিয়াকে মাঝখানে ধরে দুপাশে দুজন নিয়ে আসছে, কারণ তার একা হেঁটে আসার শক্তি নেই। কিন্তু সে স্তেপানভের কথাগুলো মনে রেখে প্রাণপণে নিজেকে খাড়া রাখবার চেষ্টা করছে। মাথা উঁচু করে মরবো আমরা কমরেড। একটা পশমের কোটটা তার গায়ে, কিন্তু কোনো কোট নেই। ওদের হাত ধরাধরি করে আসাটা যে সোভরাভস্কির পছন্দ হয়নি সেটা স্পষ্টই বোঝা গেল, কারণ সে ওদের পিছন দিক থেকে ঠেলা লাগালো। ভালিয়া কি যেন বলে উঠতেই একজন সেপাই তার মুখের উপর প্রচন্ড জোরে চাবুক কষিয়ে দিল। ভিড়ের মধ্যে একটি স্ত্রীলোক আর্তচিৎকার করতে করতে পাগলের মতো ছটফট করছে শান্তিদের বেড়া ভেঙে বন্দীদের কাছে আসার চেষ্টায়, কিন্তু ওকে ধরে টেনে সরিয়ে দেওয়া হলো। সে নিশ্চয়ই ভালিয়ার মা। ওরা ফাঁসি মঞ্চের কাছাকাছি আসতেই ভালিয়া গান গাইতে শুরু করলো ওয়ার্ষা ইয়াঙ্কা গানটি। এমন স্বর আর কখনো শুনিনি। মৃত্যুর মুখে যে এগিয়ে চলেছে কেবল সেই ওরকম আবেগ দিয়ে গাইতে পারে। ভালিয়ার গানের সঙ্গে অন্য দুজনও গলা মেলালো। ঘোরসওয়ার পাহারাওয়ালারা রাগে অন্ধ হয়ে চাবুক চালাতে লাগলো, কিন্তু ওদের তিনজনের গায়ে লাগছে বলে মনে হলো না। মাটিতে পেড়ে ফেলে ওদের বস্তার মতো টেনে নিয়ে গিয়ে তোলা হলো ফাঁসি মঞ্চে। হুকুমনামাটা তাড়াতাড়ি পড়ে তড়িঘড়ি ওদের গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হলো। সেই মুহূর্তে আমরাও আন্তর্জাতিক গাইতে শুরু করলাম, জাগরে তোরা বন্দি যারা ক্ষুধার কারাগারে। চারদিক থেকে সেপাই শান্তিরা ছুটে এলো আমাদের দিকে। শুধু এইটুকু দেখতে পেলাম, মঞ্চের নিচে ঠেকা দেওয়া কাঠের চৌকসগুলো রাইফেলের কুঁদোয় ঠেলে সরিয়ে দেওয়া হলো, আর তিনটে দেহ দড়ির ফাঁসে আটকে গিয়ে কেঁপে উঠল। বাকি আমাদের সবাইকেই দেওয়ালে পিঠ দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এমন সময় খবর এলো যে আমাদের 10 জনের মৃত্যুদণ্ড মকুব করে 20 বছর হাজতবাসের হুকুম হয়েছে। আমাদের বাকি 16 জনকে গুলি করে মারা হলো। স্যামুয়েল তার জামার গলার কাছটা চেপে ধরল, একটা স্নায়বিক প্রতিক্রিয়ায় যেন দম বন্ধ হয়ে আসছে তার। 3 দিন ধরে ওদের দেহ ওইখানে দড়ির ফাঁসে ঝুলে রইল। দিন রাত্রি পাহারা দিত ওরা ফাঁসি মঞ্চটাকে। তারপর আরেক দল নতুন বন্দী জেলখানায় এসে আমাদের বলল, 4 দিনের দিন কমরেড তোবলদিনের দেহটা দড়ি ছিঁড়ে পড়ে যায়। তোবলদিন
ওদের 3 জনের মধ্যে সবচেয়ে ভারী ছিল। তার ফলে ওরা বাকি দুজনকেও নামিয়ে নিয়ে সবাইকেই গোর দিয়েছে। কিন্তু ফাঁসি মঞ্চটাকে নামিয়ে নেওয়া হয়নি। আমাদের যখন এখানে নিয়ে আসা হয় তখনও সেটা খাড়া ছিল। নতুন কয়েদিদের জন্য সেটা দড়ির ফাঁস ঝুলিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। চুপ করে স্যামুয়েল দৃষ্টিহীন অপলক চোখে তাকিয়ে রইল সামনের দিকে। কিন্তু পাভেলের খেয়াল নেই যে তার বলা শেষ হয়ে গেছে। তার চোখের সামনে 3টি দেহ দড়িতে লটকানো, আর মাথাটা ভয়ঙ্করভাবে একপাশে হেলে যাওয়া অবস্থায় নিঃশব্দে ঝুলতে লাগলো। বাইরে সমস্ত সৈন্যকে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে বিউগল বেজে উঠতেই পাভেল চমকে সচেতন হয়ে উঠল। প্রায় শোনা যায় না এমন গলায় সে বলল, চলো স্যামুয়েল, যাওয়া যাক। এক সারি পুলিশ বন্দীকে ঘোড়সওয়ার বাহিনীর পাশাপাশি হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে। জেলখানার গেটে ফৌজি কমিশনার দাঁড়িয়ে একটি কাগজের প্যাডে একটা হুকুম লিখে দিচ্ছে। একজন লম্বা চওড়া স্কোয়াড্রন কমান্ডারকে কাগজের টুকরোটা এগিয়ে দিয়ে সে বলল, কমরেড আন্তিপভ, এটা নাও, আর সমস্ত বন্দীদের ঘোড়সওয়ার সৈন্যের পাহারায় নভগরোদ ভালিনস্কিতে নিয়ে যাবার ব্যবস্থা করো। আহতদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা দেখো, তারপরে তাদের গাড়িতে তুলে নিয়ে শহর থেকে মাইল 25 দূরে নিয়ে গিয়ে ছেড়ে দাও। ওদের নিয়ে বিব্রত হবার মতো সময় নেই আমাদের, কিন্তু বন্দীদের ওপর কোনো রকম দুর্ব্যবহার চলবে না কিছুতেই। ঘোড়াটায় চেপে বসে পাভেল স্যামুয়েলের দিকে ফিরে তাকালো। শুনলে তো, ওরা আমাদের লোকজনদের ফাঁসি দেয়, কিন্তু সেই আমরাই ওদের আবার পাহারা দিনে পৌঁছে দিই ওদের সপক্ষের লোকজনদের কাছে, আর তাছাড়া ভালো ব্যবহারও করি। কি করে করি আমরা এরকম? ফৌজি কমিশনার ঘুরে দাঁড়িয়ে বক্তার দিকে কঠিন চোখে তাকালো। পাভেল শুনল সে যেন নিজেকেই বলছে, যেসব কয়েদির কাছে হাতিয়ার নেই তাদের উপর নিষ্ঠুর ব্যবহার করার শাস্তি মৃত্যু। আমরা বলশেভিক বিরোধী পুলিশ নই। ঘোড়া চালিয়ে যেতে যেতে পাভেলের মনে পড়ল ফৌজের সবাইকে যেটা পড়ে শোনানো হয়েছিল সেই বিপ্লবী সামরিক কাউন্সিলের নির্দেশনামার শেষ কথাগুলো। শ্রমিক কৃষকের এই দেশ তার লাল ফৌজকে ভালোবাসে, তার জন্য গর্ববোধ করে, তাই সেই ফৌজের পতাকায় একটাও কালো দাগ লাগতে দেওয়া চলবে না। আপন মনেই বলে ওঠে পাভেল, একটাও কালো দাগ লাগতে দেওয়া চলবে না। 4 নম্বর ঘোড়সওয়ার বাহিনী যখন জিতমির দখল করে নিচ্ছে, তখন 7 নম্বর রাইফেল বাহিনীর 20 নম্বর ফৌজ কমরেড গলিকভের নেতৃত্বে একটা আক্রমণকারী দলের অংশ হিসেবে ওকুনিনোভো গ্রামাঞ্চলে নিপার নদী পার হচ্ছিল। 25 নম্বর রাইফেল ফৌজ আর একটা বাস্কির ঘোড়সওয়ার ফৌজ নিয়ে এই দলটা গড়া হয়েছে। এদের উপর নির্দেশ আছে নিপার পার হয়ে ইরসা স্টেশনের কাছে কিয়েভ কোরাস্তেন রেল লাইনটাকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এই কাজটা করতে পারলে কিয়েভ থেকে পুলিশদের পিছু হটে যাবার শেষ পথটাও বন্ধ হয়ে যাবে। এই নদী পার হবার সময়ই শেপেতোভকা কমসোমল সংগঠনের সভ্য মিসা লেপচুকভ মারা পড়ল। নরবরে ভাসমান সাঁকোটার উপর দিয়ে তারা দৌড়ে চলেছে, এমন সময় নদীর ওপারে খাড়া পাড়টার কোনো জায়গা থেকে ছোঁড়া একটা গোলা মাথার উপর দিয়ে বিশ্রীভাবে শীষ কেটে নদীতে এসে পড়ল, জলটা তোলপাড় করে দিয়ে। ঠিক সেই মুহূর্তে মিশা অদৃশ্য হয়ে গেল সাঁকোর একটা ভেলার নিচে। নদী যেন গ্রাস করে নিল তাকে, ফিরিয়ে দিল না। ইয়াকিমেঙ্কো নামে একজন ছেঁড়া খোঁড়া টুপি পরা সুন্দর চুলওয়ালা সৈন্য চেঁচিয়ে উঠল, মিশকা, আরে ওই যে মিশকা, পাথরের মতো ডুবে গেল বেচারি। এক মুহূর্ত সে আতঙ্ক ভরা চোখে কালো জলের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার পেছনে যারা দৌড়ে আসছে তারা তাকে ধাক্কা দিয়ে ঠেলে দিল সামনে। হাঁ করে ওখানে দেখছো কি মুখ্য কোথাকার, এগিয়ে চলো। কারুর জন্য ভাবনা চিন্তার অবসর নেই। দলের এই অংশটা পিছিয়ে পড়েছে, আর সবাই ইতিমধ্যেই নদীর ডান পাড়টা দখল করে নিয়েছে। এরপরে দিন চারেক কেটে না যাওয়া পর্যন্ত সার্জি মিশার মৃত্যুর খবরটা জানতে পারেনি। ততদিনে তাদের দলটা বুচা স্টেশন দখল করে নেবার পর কিয়েভের দিকে মুখ করে দাঁড়িয়ে পুলিশদের প্রচন্ড আক্রমণ রুখছে। ওরা কোরস্তেনের বুদ্ধ ভেঙে বেরিয়ে যাবার চেষ্টা করছে। সামনের সারিতে যারা গুলি ছুটছে তাদের মধ্যে সার্জির পাশে মাটির উপরে উপুর হয়ে শুয়ে পড়ে আছে ইয়াকিমেঙ্কো। বেশ কিছুক্ষণ ধরে সে অবিরাম গুলি ছুড়েছে, ফলে তার রাইফেলটা এখন বড় বেশি গরম হয়ে গেছে। বল্টুটাকে ঠেলে পেছনের দিকে সরাতে গিয়ে কি একটা মুশকিল বেঁধেছে। মাথাটা সাবধানে নিচু করে রেখে সার্জির দিকে ফিরে সে বলল, কিছুক্ষণ বিশ্রাম দিতে হবে রাইফেলটাকে, তেতে লাল হয়ে গেছে একেবারে।
গুলির আওয়াজের মধ্যে সার্জি প্রায় শুনতেই পেল না তার কথাটা। গোলমালটা একটু কমে এলে ইয়াকিমেঙ্কো যেন নেহাত প্রসঙ্গক্রমেই কথাটা বলল, তোমার কমরেড নিপারে ডুবে মারা গেছে, আমি কিছু করতে পারার আগেই সে তলিয়ে যায়। এইটুকুই শুধু সে বলল। রাইফেলের বল্টুটা সরাবার খানিকটা চেষ্টা করে আরেকটা ক্লিপ বের করে নিয়ে সে বন্দুকটায় আরেক দফা গুলি ভরতে ব্যস্ত হয়ে পড়ল। বেরদিচেভ দখল করার জন্য যাদের পাঠানো হয়েছিল সেই 11 নম্বর বাহিনীকে পুলিশদের পক্ষ থেকে প্রচন্ড প্রতিরোধের মুখোমুখি দাঁড়াতে হলো। রক্তাক্ত লড়াই চলল শহরের পথে পথে। মেশিন গান থেকে ঝাঁকে ঝাঁকে গুলিবর্ষণ করতে করতে লাল ফৌজের ঘোড়সওয়াররা এগোতে লাগলো। শহর দখল হয়ে গেল। উৎখাত হয়ে যাওয়া পুলিশ ফৌজের বাকি লোকজন পালিয়ে গেল। ট্রেনগুলো রেল স্টেশনে ঠিক যেমন অবস্থায় রাখা ছিল সেই অবস্থাতেই পাওয়া গেল। কিন্তু পুলিশদের সবচেয়ে সাংঘাতিক ক্ষতি হলো গুলিগোলা মজুত করা একটা গুদাম উড়ে যাওয়ার ফলে। গোটা যুদ্ধ সীমান্তে গুলিগোলা সরবরাহ করা হচ্ছিল এখান থেকে। লক্ষ লক্ষ গোলা শূন্যে ছিটকে উঠল। বিস্ফোরণের ফলে জানলার সার্সিগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। বাড়িগুলো তাসের ঘরের মতো কেঁপে কেঁপে উঠল। জিতমির আর বেরদিচেভ দখল হয়ে যাওয়ার ফলে পুলিশরা তাদের পেছনের ঘাঁটিতে একটা বড় রকমের ঘা খেল। দুদিক দিয়ে সার বেঁধে তারা কিয়েভ থেকে বেরিয়ে আসছে। চারপাশের ইস্পাত দৃঢ় বৃত্তের ভেতর থেকে পথ কেটে বেরোবার জন্য তারা বেপরোয়া হয়ে লড়ছে। যুদ্ধের এই ঝোড়ো ঝাপটায় আচ্ছন্ন হয়ে গিয়ে পাভেলের কাছে ইদানিং তার নিজের চিন্তাটা একেবারেই তুচ্ছ হয়ে গেছে। তার ব্যক্তিসত্তা মিশে গেছে সমষ্টির মধ্যে। প্রত্যেকটি সংগ্রামী সৈনিকের মতোই পাভেলও আমি কথাটি ভুলে গেছে। শুধু আমরা, আমাদের ফৌজ, আমাদের পল্টন, আমাদের দল। ঘূর্ণিবার্তার মতো প্রচন্ড বেগে ঘটনা প্রবাহ ঘটে চলেছে। প্রত্যেকটা দিন বয়ে আনে নতুন কোনো ঘটনার খবর। আঘাতের পর আঘাত এনে পুলিশদের গোটা পেছনের ঘাঁটিটা একেবারে গুঁড়িয়ে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বুদিয়ানির ঘোড়সওয়ার বাহিনী, পাহাড় ভেঙে নেমে আসা তুষার স্তূপের মতো। জয়ের উত্তেজনায় মাতাল ঘোড়সওয়ারের দলগুলো নিদারুণ একটা প্রচন্ডতা নিয়ে পুলিশদের পেছনের ঘাঁটির একেবারে কেন্দ্রে নভগ্রাদ ভলেন্সকির ওপর নেমে এসেছে। সমুদ্রের ঢেউ যেমন পাহাড়ের পাথুরে তীরের বুকে আছড়ে পড়ে, তারপর পিছিয়ে গিয়ে আবার দুর্বার গতিতে এগিয়ে এসে আঘাত হানে, ঠিক সেই রকম তারা মাঝে মাঝে পিছিয়ে আসছে, আবার এগিয়ে গিয়ে আক্রমণ করার জন্য। নিদারুণ চিৎকারে বলে চলেছে, এগিয়ে চলো, আরো এগিয়ে। কিছুতেই রক্ষা পেল না পুলিশরা। কাঁটাতারের বেড়াজালেও না, শহরের সেনাদলের ফৌজি দলের বেপরোয়া প্রতিরোধেও না। 27 জুন সকালে বুদিয়ানির ঘোড়সওয়ার বাহিনী স্নুচ নদীর বুকের ওপর ভাসমান সাঁকো ফেলে তার উপর দিয়ে ঘোড়া থেকে না নেমেই পার হয়ে এসে নভগ্রাদ ভলেন্সকির মধ্যে ঢুকে পড়ল। পুলিশদের তারা শহর থেকে বের করে দিয়ে কোরেৎসের দিকে হাঁকিয়ে দিল। সেই একই সময় 45 নম্বর বাহিনী নভি মিরোপোলের কাছে স্নুচ নদী পার হয়ে এলো এবং জেনারেল কোতবস্কির ঘোড়সওয়ার দল লিউবারের পুলিশ ঘাঁটির ওপর ঝাঁপিয়ে পড়ল। 1 নম্বর ঘোড়সওয়ার বাহিনীর বেতার কেন্দ্র যুদ্ধফ্রন্টের সর্বাধিনায়কের কাছ থেকে একটা নির্দেশ পেল, রোভনো দখল করার জন্য তাদের পুরো ঘোড়সওয়ার ফৌজকে কেন্দ্রীভূত হতে বলা হচ্ছে। লাল ফৌজের বাহিনীগুলির দুর্নিবার আক্রমণে পুলিশরা ভগ্নোদ্যম হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে অনেকগুলো ছোট ছোট দলে ছিটিয়ে পড়ল। এই উদ্দাম দিনগুলোর মধ্যে একদিন একজনের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পাভেল কোরচাগিনের দেখা হয়ে গেল। তাদের দলের অধিনায়ক তাকে স্টেশনে পাঠিয়েছিল। সেখানে একটা সাঁজোয়া রেলগাড়ি দাঁড়িয়ে আছে। রেলবাঁধের খাড়াই পথ ধরে ঘোড়াটাকে মন্থর গতিতে চালিয়ে এনে সে সামনের ইস্পাত ধূসর কামনাটার গায়ে লাগাম বাঁধল। কামানের কালো নলগুলো গাড়িটার বুরুজগুলোর ফাঁকে বেরিয়ে আছে। সাঁজোয়া ট্রেনটাকে কেমন ভয়ঙ্কর আর দুর্ভেদ্য বলে মনে হচ্ছে। গাড়িটার চাকা ঢেকে রাখা ভারী ইস্পাতের সাঁজোয়া পাতটা তুলে জনাকতক লোক তেল লাগা পোশাকে কামরাটার পাশে কাজ করছিল। চামড়ার কোর্তা পরা লাল ফৌজের একজন এক বালতি জল বয়ে আনছিল। তার কাছে গিয়ে পাভেল জিজ্ঞাসা করলো, এই ট্রেনের কমান্ডার কোথায়? ইঞ্জিনটার দিকে দেখিয়ে লোকটা বলল, ওইখানে। ইঞ্জিনের কাছে ঘোড়া হাঁকিয়ে এসে পাভেল বলল, আমি কমান্ডারের সঙ্গে একবার দেখা করতে চাই। বসন্তের দাগওয়ালা মুখ আপাদমস্তক চামড়ায় ঢাকা একজন লোক ঘুরে দাঁড়িয়ে বলল, আমি কমান্ডার। পাভেল পকেট থেকে একটা খাম বের করল। আমাদের দলের অধিনায়ক এই নির্দেশনামাটা দিয়েছেন, খামটা সই করে দিন। কমান্ডার খামটা হাঁটুর উপর রেখে নাম সই করে দিল। রেল লাইনের পাশে একজন লোক
একটা তেলের টিন নিয়ে ইঞ্জিনের মাঝখানের চাকাটায় কাজ করছিল। পাভেল শুধু তার চওড়া পিঠের দিকটা আর চামড়ার পাতলুনের পকেট থেকে বেরিয়ে পড়া পিস্তলের বাঁটটা দেখতে পাচ্ছিল। ট্রেন কমান্ডার খামটা পাভেলের হাতে ফিরিয়ে দেবার পর সে লাগাম টেনে রওনা হতে যাবে, এমন সময় তেলের টিন হাতে লোকটা খাড়া হয়ে ঘুরে দাঁড়াল। পর মুহূর্তেই যেন একটা ভীষণ ধমকা হাওয়ায় লাফিয়ে নেমে পড়ল পাভেল তার ঘোড়ার ওপর থেকে। আর্টেম! তেলের টিনটা পড়ে গেল লোকটার হাত থেকে। ভালুকের মতো সর্বাঙ্গ দিয়ে সে তরুণ লাল ফৌজের সৈনিকটিকে জড়িয়ে ধরল। পাপকা! আরে হতভাগা তুই! নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে সে চিৎকার করে উঠল। সাজোয়া ট্রেনের কমান্ডার আর জনকতক গোলন্দাজ পাশে দাঁড়িয়ে হাসি মুখে দেখছিল দৃশ্যটা। দুই ভাইয়ে কিরকম হঠাৎ দেখা হয়ে গেল বল দেখি, বলে উঠল তারা। 19শে আগস্ট লাভাব অঞ্চলে একটা যুদ্ধ চলার সময় ব্যাপারটা ঘটল। লড়াইয়ের সময় টুপিটা হারিয়ে ফেলে পাভেল তার ঘোড়াটার রাশ টেনে ধরেছে। সামনের দলগুলো ইতিমধ্যেই পুলিশ ঘাঁটিগুলোর মধ্যে ঢুকে গেছে। এমন সময় ঝোপঝাড়গুলোর মধ্যে দিয়ে নদীর দিকে দ্রুত ঘোড়া হাঁকিয়ে জেমিদব এসে পাভেলের পাশ কাটিয়ে যাবার সময় চিৎকার করে উঠল, আমাদের বাহিনীর কমান্ডার মারা পড়েছেন। চমকে উঠল পাভেল। তার আদর্শ বীর কমান্ডার লেতুনভ, অসীম বীরত্বে ভরা মানুষটি মারা পড়েছেন। একটা বর্বর ক্রোধে আচ্ছন্ন হয়ে গেল পাভেল। তলোয়ারটার উল্টো পিঠ দিয়ে সে তার ঘোড়া গ্লেদকোকে তাড়া দিল। ঘোড়াটা ক্লান্ত হয়ে পড়েছে, তার মুখের দুই পাশে রক্তমাখা ফেনা জমে উঠেছে। তবু পাভেল তার পিঠে চেপে লড়াইয়ের একেবারে মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। মেরে ফেলো, খতম করে ফেলো এই নরকের কীটগুলোকে, এইসব পুলিশ রক্তচাষীদের দাও শেষ করে, ওরা লেতুনভকে মেরে ফেলেছে। কোনো দিকে না তাকিয়ে সে তলোয়ারের চোট বসিয়ে দিল সবুজ উর্দি পরা একটা লোকের ওপর। তাদের বাহিনীর কমান্ডারের মৃত্যুতে রাগে জ্ঞানশূন্য হয়ে লাল ফৌজের ঘোড়সওয়ারেরা একটা গোটা পুলিশ পল্টনকে একেবারে নিশ্চিহ্ন করে দিল। লড়াইয়ের মাঠের ওপর দিয়ে শত্রু সৈন্যের পেছন পেছন ওরা তাড়া করে ঘোড়া হাঁকালো, কিন্তু এতক্ষণে একটা পুলিশ গোলন্দাজ দল গোলা ছুঁড়তে শুরু করে দিয়েছে। চারিদিকে মৃত্যু হেনে চাকতি গোলার টুকরোগুলো বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ এক ঝলক তীব্র সবুজ আলোর বিদ্যুৎ খেলে গেল পাভেলের চোখের সামনে। বাজের শব্দে কানে তালা ধরে গেল তার। মাথার খুলির মধ্যে একটা আগুনে লাল করে তাঁতানো লোহার শিক ফুঁড়ে ঢুকে গেল। অদ্ভুতভাবে আর ভয়ানক রকম টলছে মাটিটা, যেন ধীরে ধীরে উল্টে যাচ্ছে পৃথিবীটা। একটা খড়ের কুটোর মতো পড়ে গেল পাভেল তার জিনের ওপর থেকে। সোজা গ্লেদকোর মাথার ওপর দিয়ে ধূপ করে পাভেল মাটির ওপর গিয়ে পড়ল। কালো রাত্রি ঘনিয়ে এলো সঙ্গে সঙ্গে।